আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী 12,51,000 পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা CR আবরার বলেন, সুশৃঙ্খলভাবে পরীক্ষা শেষ করে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। রিপোর্ট কায়কুবাত মাহমুদের। ভুল কেন্দ্রে চলে আসায় এভাবেই কান্নায় ভেঙে পড়েন এই পরীক্ষার্থী। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে পরীক্ষার কেন্দ্রে যান পরীক্ষার্থীরা। তাদের কেন্দ্রে পাঠিয়ে দিয়ে সন্তানের চেয়ে অধিক দুশ্চিন্তা নিয়ে অভিভাবকদের অপেক্ষা। অনেকেই জানান কেন্দ্রে আসতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। সেসব ছাপিয়ে তাদের প্রার্থনায় সন্তানের ভালো পরীক্ষা। অনেক ভোগান্তি হয়েছে আসতে, রাস্তাঘাটে জ্যাম ছিল, জ্যামের কারণে এখানে ঢুকতে 10টা 5 বেজে গেছে। ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসছে, সবারই আশা আছে যে না সবাই একটু তাদের স্বপ্নটা যেন পূরণ হয় আর কি। আশা তো করি ভালোই প্রিপারেশন নিছে মেয়ে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে পরীক্ষা শেষে দেখা যায় শিক্ষার্থীদের উচ্ছ্বসিত মুখ। জানালেন প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে, তাই ভালো ফলাফল নিয়ে আশাবাদী তারা। প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, আলহামদুলিল্লাহ 100 মার্কের অ্যান্সার করে দিয়ে আসছি। হলের পরিবেশটাও ভালো ছিল, পরীক্ষা দিয়েও মজা পাইছি, আর কোশ্চেনটাও ভালো ছিল। একটু এমসিকিউ এদিক সেদিক করছে। অনেক ভালো হয়েছে পরীক্ষা, অনেক ভালো হয়েছে, অনেক সহজ আসছে। আমার কাছে এমসিকিউটা একটু হার্ড লাগছে, বাট সিকিউরিটা অনেক ভালো আসছে। আমরা এতটা আশা করি না যে এতটা ভালো আসবে, বাট অনেক ভালো দিছি আলহামদুলিল্লাহ। এদিকে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা। জানান প্রশ্ন ফাঁস নিয়ে হুমকি আছে, তবে কোনো সমস্যা ছাড়াই পরীক্ষা শেষ হবার ব্যাপারে আশাবাদী তিনি। চ্যালেঞ্জ অনেক, এবং অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী 10 আগস্ট। কায়কুবাত মাহমুদ, NTV নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানের বিএনপি কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা জানান। বলেন, বৈঠকে শ্রমিকদের অধিকার, জবাবদিহিতা এবং সংসদের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন আশা করছে ভবিষ্যতে সংসদ আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হবে। বিচার বিভাগের নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। এক্ষেত্রে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশীদার হওয়ার আগ্রহ জানিয়েছে ইইউ। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে, এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। কারণ তারা তো সবাই অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর, তাদের কর্মকাণ্ড আগামী দিনে কী হবে। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি কেউ থাকতে পারবে না, এ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমতে হয়েছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমরা বলেছি 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেয়া হলো। তারপরে কি করা হবে? রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে। সাংবাদিকদের জামিন দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, যেসব মামলা পুলিশি তদন্তে আছে সেক্ষেত্রে করার কিছু নেই। সকালে রাজধানীর সিটআপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সংলাপে তিনি একথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGA আয়োজিত সংলাপে বক্তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সেলফ সেন্সরশিপের
সমালোচনা করেন। সাংবাদিকদের সুরক্ষায় প্রেস কাউন্সিল ও সাংবাদিক সংগঠনগুলোকে আরও শক্তিশালী করার দাবি জানান। খুনের মামলায় সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা, সেসব মামলায় তাদের জামিন না হওয়া ও মব সন্ত্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করি না। জামিন দেওয়ার ক্ষেত্রে আমাদের আদালতের অনেকগুলো জিনিস বিবেচ্য থাকে। সেই বিবেচ্য জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে জামিনপ্রাপ্ত ব্যক্তি বের হয়ে একই ধরনের অপরাধ করতে পারেন কিনা, পালিয়ে যেতে পারেন কিনা, বা মামলার তদন্তের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন কিনা। এইগুলি আপনার যখন জামিনযোগ্য অপরাধ থাকে সেসব ক্ষেত্রেও বিচারক সেগুলি বিবেচনায় নিয়ে থাকে। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবন অবরুদ্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর 12টার দিকে রাজস্ব ভবনের 2 গেটে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য মোতায়েন করা হয়। এনবিআরে কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের অভিযোগ, কর্মকর্তাদের সমবেত হওয়া ঠেকাতে এনবিআর অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। এ বিষয়ে আরও জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইফতেখার, এনবিআর অফিসের সামনের সবশেষ কি অবস্থা লক্ষ্য করছেন আমাদের জানাবেন। শাওন, সকাল থেকে মূলত কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন এনবিআর মূলত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যারা নেতা বা নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন তারা মূলত অবস্থান নিয়েছেন এবং বর্তমান যে এনবিআর চেয়ারম্যান রয়েছেন আব্দুর রহমান খান, সেই আব্দুর রহমান খানের পদত্যাগের দাবিতে বা অপসারণের দাবিতেই মূলত তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের অভিযোগ যে গতকালের কর্মসূচির পর আজকে আবারও এনবিআর ভবনে তারা প্রবেশ করতে চাইলে এবং কর্মসূচি পালন করতে চাইলে কর্তৃপক্ষের পক্ষ থেকে বা ঊর্ধ্বতনদের পক্ষ থেকে গেট বন্ধ করে দেওয়া হয় এবং গেট বন্ধ করে দেওয়ার ফলে মূলত তারা গেটের সামনে বসে পড়েন এবং তারা এখন পর্যন্ত যেটি জানাচ্ছেন হ্যান্ড মাইকের মাধ্যমে যে এনবিআর যিনি চেয়ারম্যান তার পদত্যাগ না হওয়া পর্যন্ত বা তাকে অপসারিত না করা পর্যন্ত তারা এই কর্মসূচি বা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং তার বিরুদ্ধে তারা অভিযোগ আনছেন মূলত প্রতিহিংসামূলক এবং নিপীড়নমূলক বদলি ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অনিয়ম সহ বিভিন্ন ধরনের অন্তর্বর্তী বা ইন্টারনাল যে অভিযোগ সেই অভিযোগগুলো আনছিলেন এবং তাদের দাবি যে আব্দুর রহমান খানকে যে কোনো মূল্যে বা যে কোনো কারণেই পদত্যাগ করতে হবে। তো এই ছিল এনবিআর ভবনের সামনে থেকে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য। জানছিলাম আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের খবর। 1.5 মাস পর স্বাভাবিক হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রকৌশল বিভাগ সহ চালু হয়েছে সকল দপ্তর। এখন থেকে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বৃহস্পতিবার 43 দিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে এসেছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। দুপুর 1:30টায় তিনি নগর ভবনে আসেন। এ সময় সাংবাদিকদের বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না, আমরা সামনে এগিয়ে যাব। সকল কর্মকর্তা কর্মচারীকে নিজ দপ্তরে অফিস করার নির্দেশনা দেন তিনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত 14 মে থেকে ঢাকাবাসী ব্যানারে নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছিলেন তার সমর্থকেরা। ওই দিন থেকেই সংস্থাটি প্রশাসক নগর ভবনে আসতে পারেননি। আর 8 দিন বন্ধ ছিল, এটা আসলে আমি যেটা বলতেছি, আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না, আমরা সামনে এগিয়ে যাব। সবাই কাজে আছে। আমি বলি কাজ ছিল আমাদের, কখনো কাজ বন্ধ ছিল না, হয়তো কোনোটা সীমিত আকারে ছিল কিন্তু কখনোই কাজ বন্ধ হয়নি। তবে আজকের থেকে যেহেতু আমাদের দপ্তর খোলা, সবাই প্রাণ খুলে আজকের থেকে কাজ শুরু করেছে। অন্তর্বর্তী সরকার বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি। সেই সাথে সরকারের 3-0-এর যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেখানে পিছিয়ে আছে বলেও মনে করে প্রতিষ্ঠানটি। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিটি আয়োজিত জ্বালানি ও বিদ্যুৎ খাতের নতুন অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা সভায় এসব দিক তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠানটি। বাজেটে নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা অপ্রত্যাশিত। এছাড়া খাত সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর যে আর্থিক সংকট তা উত্তরণে
কোনো পদক্ষেপ বাজেটে প্রতিফলন ঘটেনি। এক্ষেত্রে 5 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ দেওয়া হয়। পাশাপাশি অভ্যন্তরীণ গ্যাস আহরণের চেয়ে এলএনজি আমদানির নির্ভরতা দেশের জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব ফেলছে, আর তাই গ্যাস কূপ খনন করার তাগিদ দিয়েছে সিপিডি। প্রবেশপত্র না পাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারার অভিযোগ করেছেন জামালপুর পৌর এলাকার একটি কলেজের 17 শিক্ষার্থী। সকাল থেকে শিক্ষার্থীরা প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থান নেন। এর আগে বুধবার অপেক্ষা করেও প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের অধ্যক্ষের কক্ষে গিয়ে হট্টগোল করেন। পরিস্থিতি বেগতিক হওয়ায় অধ্যক্ষ সহ কলেজের সবাই সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে পালিয়ে যান। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাছ থেকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের অর্থ নিলেও কিছুই দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসন জানায়, লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড কিছুই দিতে তারা সক্ষম হননি। তারা 19 তারিখের পর থেকে আমার কাছ থেকে শুধু সময় নিয়ে যাচ্ছে। তারা বলে যে আজকে পাবে না, কালকে পাবে, কালকে পাবে না, পরশু পাবে। আমরা যখন সকালে যখন সেন্টারের উদ্দেশ্যে বেরোয়ার আগে যখন স্যারদের আমাকে ফোন দিই, তখন স্যার আমাদের বলতে তোমাদের অ্যাডমিট প্রিপেয়ার করতে পারি নাই, তোমরা পরীক্ষা দিতে পারবা না। তো আমরা এটার আর কোনো প্রতিবাদ জানাইতেছি, এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি কেউ থাকতে পারবে না, এই বিষয়ে একমত হয়েছে বিএনপি। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ইমনুল হাসানের রিপোর্ট। প্রতিষ্ঠার 13 বছর পার করল নাগরিক ঐক্য। এই উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় জাতীয় নির্বাচন সামনে রেখে সংস্কার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার তাগিদ দেন বক্তারা। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠু গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ছাড় দিয়েছে বিএনপি। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব না করার আহ্বান জানান তিনি। বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, প্রয়োজনে সেই আইন প্রণয়ন করা যেতে পারে। সময় অনেক লাগছে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা একটা জায়গায় ঐক্যতে আসতে পারবো। আমরা বলেছি 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেয়া হলো। আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি, আইনিভাবে সাংবিধানিকভাবে থাকলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে না, সরকার পরিচালনা করা যাবে না। আর যদি যে যার জায়গায় নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে বাধ্য থাকে, সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করি, তাহলেই প্রকৃতপক্ষে রাষ্ট্রের সংস্কার হবে। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বৈঠক করেন বিএনপির সাথে। ইইউ আশা করে ভবিষ্যতে বাংলাদেশের সংসদ আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হবে। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। কারণ তারাও তো সবাই অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর, তাদের কর্মকাণ্ড আগামী দিনে কী হবে। এদিকে গণ অধিকার পরিষদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হবে সেসব বিষয়ে সংস্কার হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলিফ আহমেদ সিয়াম নামে এক স্কুল ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 92 জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা করা হয়েছে। মামলার বাদী নিহত সিয়ামের বাবা বুলবুল কবির। সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া। আসামিদের বিরুদ্ধে একই উদ্দেশ্যে পরস্পরের যোগ সাজশে দাঙ্গা, হাঙ্গামা, মারপিট, গুলিবর্ষণ করে হত্যার হুকুম এবং প্ররোচনা দেবার অভিযোগ আনা হয়েছে। নিহত আলিফ আহমেদ সিয়াম সাভার ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিলেন।
দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এই উপলক্ষে সাভারে বর্ণাঢ্য শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্টজনেরা। জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে নওগাঁয় মাদক বিরোধী র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নাটোর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। আবাসন সংকট সহ 5 দফা দাবিতে সবকটি ডিপার্টমেন্টে তালা দিয়ে বিক্ষোভ করেছে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। বুধবার বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে তাদের কর্মসূচি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বিএম কলেজে 30,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করলেও ন্যূনতম আবাসন সুবিধা নেই, যা রয়েছে তার অবস্থাও বেহাল। বৃষ্টি হলে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানানো হয়। কলেজ অধ্যক্ষ ডক্টর তাইজুল ইসলাম বলেন, দাবি বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। বগুড়ার গাবতলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবায়দা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে বাগবাড়ি, জিয়াবাড়ি, জিয়াউর রহমান হাসপাতাল সহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে সিরাজগঞ্জ ৩, রায়গঞ্জ, তারাস আসনে গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর। এছাড়া মুন্সিগঞ্জের সিরাজদি খান সহ বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল আদালতকে বলেছেন, 2024 সালে নির্বাচন ছিল ডামি নির্বাচন। এটি ছিল প্রহসনের নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই 2024 সালে ডামি নির্বাচন হয়েছে। দুপুরে রিমান্ড শুনানির সময় আদালতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির করা মামলায় হাবিবুল আওয়ালকে আদালতে 10 দিনের রিমান্ড চাইলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে হাবিবুল আওয়ালের পক্ষে তার আইনজীবী এমিল হাসান রোমেল রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন। সে এজাহার নামে আসামি, তাকে আজকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তিনি নিজেও আদালতে বক্তব্য রাখেন। তার পক্ষে তার আইনজীবীরাও বক্তব্য রাখেন। তদন্তকারী কর্মকর্তা তার বক্তব্য রেখে উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উভয়ের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনারের এই সাক্ষাতে উভয়ের মধ্যে কুশল বিনিময় ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকে শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। আর আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের হজের জন্য ইতোমধ্যেই রোড ম্যাপ প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে সেগুলো যেন আর না হয় তার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন প্রধান উপদেষ্টাকে জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যেই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং 10 জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে।
চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো জোট হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চীনের কুংমিনে আয়োজিত সচিব পর্যায়ের বৈঠক তৃতীয় কোনো দেশকে কোণঠাসা করার লক্ষ্যেও হয়নি জানিয়ে তিনি বলেন, দিল্লি চাইলে একই রকম বৈঠকে বসতে রাজি ঢাকা। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। চীনের উদ্যোগে দেশটির কুংমিনে গত ১৯ জুন আয়োজিত হয় বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। ৩ দেশের সম্মিলিত এই বৈঠকে আলোচিত হয় ব্যবসা, বিনিয়োগ, স্বাস্থ্যসহ নানা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে। গুঞ্জন ওঠে ৩ দেশের আঞ্চলিক সহযোগিতামূলক জোট গঠনের। তবে বৃহস্পতিবার ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো জোট গঠিত হচ্ছে না। পারস্পরিক সহযোগিতা বাড়াতে এই আলোচনায় বাংলাদেশ অংশ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ভারত সহ যে কোনো দেশের সাথেও এমন বৈঠকে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ। আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এটা নিতান্তই একটি প্র্যাকটিক্যাল কিছু সুযোগ সুবিধা সৃষ্টির ব্যাপার। ভারত যদি করতে চায় যে ঠিক আছে, নেপাল, বাংলাদেশ এবং ভারত একসাথে বসুক ওই কানেক্টিভিটি ইত্যাদির ব্যাপারে আমি কালকেই রাজি আছি এটা করতে। বৈশ্বিক পর্যায়ে রোহিঙ্গা সংকটকে আলোচনায় রাখতে সব ধরনের কার্যক্রম নেওয়া হচ্ছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, বরাদ্দ কমে যাওয়ায় রোহিঙ্গাদের লালন পালন করাই এখন অন্যতম চ্যালেঞ্জ। পৃথিবীতে অনেক সমস্যা, নতুন নতুন ইস্যুজ হাজির হয়। একটা ইস্যুজ হাজির হলে আগেরটা লোকে ভুলে যেতে না পারে, সেটা হলো আমাদের দ্বিতীয় মিশন। অন্য কোনো বিষয়ের উপরে যদি মিটিং থাকে সেটাতেও কিন্তু আমাদের বক্তব্যের মধ্যে অবশ্যই একটা প্যারাগ্রাফ থাকে রোহিঙ্গাদের বিষয়ে। ইরান থেকে ২৬ জন বাংলাদেশি পাকিস্তান হয়ে বাংলাদেশে আসছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে ফিরতে আগ্রহী সবার জন্যই ব্যবস্থা নেবে সরকার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ হতে হবে নির্যাতন মুক্ত। গেল ১৭ বছর ধরে যে গুম খুন হয়েছে নতুন বাংলাদেশে তার ঠাঁই হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বিকেলে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে তিনি একথা বলেন। কোনো রাজনৈতিক দল যাতে পরবর্তীতে এ ধরনের নির্যাতনের সংস্কৃতি তৈরি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। আলোচনা সভায় বক্তারা বলেন, গেল ১৭ বছরের যত গুম খুন হয়েছে এখনও তার দৃশ্যমান বিচার করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। গুম খুনের শিকার হওয়া পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান দলের নেতারা। শুক্রবারের মধ্যে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানকে অপসারণের আলটিমেটাম দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর চেয়ারম্যানকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে অবিলম্বে তাদের এই এক দফা দাবি মেনে নিতে বলা হয়। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম ঘোষণা করেন সংগঠনটির সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকবদার। তিনি বলেন, দাবি আদায় না হলে আগামী ২৮ জুন থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দফতর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করা হবে। এছাড়া আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত সকল দফতরে কমপ্লিট শাটডাউনেরও ঘোষণা দেন। এর আগে দুপুর থেকে এনবিআর প্রবেশে বাধা পেয়ে সামনেই অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী ২৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে। আগামী ২৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোর ১৪৭টি আবেদন পাওয়া গেছে। সে কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বৃদ্ধি করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এমন তথ্য দেন তিনি। বলেন, ভোটের তালিকায় কারা যুক্ত হবেন, কোন সময় পর্যন্ত যুক্ত হবে তা নির্বাচন কমিশন যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবেন। এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর ৭৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে আবেদন এসেছে। এসব নিয়ে পর্যালোচনা চলছে। নির্বাচনী সামগ্রী কেনার প্রক্রিয়া সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলেও তিনি জানান।
দেড় মাস পর স্বাভাবিক হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রকৌশল বিভাগ সহ চালু হয়েছে সকল দফতর। এখন থেকে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বৃহস্পতিবার ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে এসেছেন সংস্থাটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। দুপুর ১:৩০টায় তিনি নগর ভবনে আসেন। এ সময় সাংবাদিকদের বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না, আমরা সামনে এগিয়ে যাব। সকল কর্মকর্তা কর্মচারীকে নিজ দফতর অফিস করার নির্দেশনা দেন তিনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে ঢাকাবাসী ব্যানারে নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছিলেন তার সমর্থকেরা। ওই দিন থেকেই সংস্থাটি প্রশাসক নগর ভবনে আসতে পারেননি। টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উদযাপন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর স্টেডিয়ামের ড্রেসিং রুমে খোদাই করে রাখা হলো বাংলাদেশের প্রথম টেস্ট দলের ক্রিকেটারদের নাম। সঙ্গে বিশেষ ব্লেজার আর সম্মাননাও দেওয়া হয়েছে তাদের। ২০০০ সালের এই দিনেই ১০ম দল হিসেবে টেস্টে অভিজাত অঙ্গনে পা রাখে বাংলাদেশ। অতিক্রম করল ২৫টি বছর। সে উপলক্ষে মিরপুর স্টেডিয়ামে দিনটি উদযাপন করল বিসিবি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে ২৫ পাউন্ডের বিশাল কেক কাটা হয় টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উপলক্ষে। সেই সময় টেস্ট খেলা নিয়ে নিজেদের স্মৃতিচারণ করেন প্রথম টেস্টের দলের ক্রিকেটাররা। তবে প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ যে সাদা পোশাকে এগিয়ে যেতে পারেননি সে বিষয়ে একমত সকলেই। যদিও অতীতের ব্যর্থতা ভুলে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার বার্তা দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমরা আশা করব যে আজকের এই দিনের মাধ্যমে হয়তো এই 25তম যে আমাদের আজকে আমরা সিলভার জুবিলি পালন করছি, এটা আমরা হয়তো যেদিন 50 বছর পালন করব বা 100 বছর পালন করব, আমরা জানি না তখন পৃথিবীতে থাকবো কি না। আমরা এমন একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেটকে রেখে যেতে চাই যেন বাংলাদেশের যে কারেন্ট স্ট্যাটিস্টিক আছে তার থেকে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছতে পারি। যারা এই টেস্ট মর্যাদা পেয়েছে তাদের প্রথম 25 বছরের পারফরমেন্স কেমন ছিল সেই স্ট্যাটিস্টিক্সে কিন্তু বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ। সম্ভাবনা আছে, সুযোগ আছে। আমরা পেছনের দিকে না তাকিয়ে সামনের দিনকে আরও গৌরবোজ্জ্বল, আরও সম্মানিত করার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু এফোর্ট দেওয়ার, যতটুকু কাজ করার সুযোগ আছে সেই সর্বোচ্চটুকু দায়িত্ব পালন করতে চাই অ্যালং উইথ বিসিবি।